নজর রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুভেন্দু শ্রমিককে পাশে বসিয়ে জোর ধমক দিলেন অমিত শাহ। একেবারে তুলোধনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি সূত্র মারফত, যে অমিত শাহর কাছে একটা রিপোর্ট এসে পৌঁছেছে এবং সেই রিপোর্টে বেজায় চাপে বিজেপি। আর তারপরে বঙ্গ সফরে এসে এই দুই নেতাকে, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, এদেরকে পাশে বসিয়ে জোর ধমক দিলেন অমিত শাহ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। সুজয়, কেন এই ধমক, কি কারণে বঙ্গ বিজেপির এই দুই হেভিওয়েট নেতাকে কার্যত তুলোধনা করলেন অমিত শাহ? দেখো, যেটা যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এখানে কিন্তু দিলীপ ঘোষ এসে পৌঁছালেন এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত বলা যেতে পারে প্রথম দিলীপ ঘোষকে এরকম কোনো সাংগঠনিক বৈঠকে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাকে আজকে ডাকা হলো। এবং আমরা জানি যে আজকে বিধায়ক এবং সাংসদদের নিয়ে এই মুহূর্তে বৈঠক, কিন্তু সেই বৈঠকে দিলীপ ঘোষ কিন্তু আজকে এলেন এবং যেটা রাজনৈতিক মহলের কাছে এবং বঙ্গ বিজেপির কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দেখো, এর আগে আমরা যেটা দেখেছি যে মোহন ভাগবত এসছে, এর আগে এখনো পর্যন্ত যতবার প্রধানমন্ত্রী এ রাজ্যে এসেছে একবারের জন্যও কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি। এবং আজকে এই এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষকে কিন্তু ডাকা হলো। যেটা বিজেপির তরফ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে আমরা দেখেছি যে গতকাল রাতে আমরা দেখলাম যে একটা বৈঠক হলো আরএসএস এর সঙ্গে। সুজয়, আমরা এই বিষয়টাতে আসবো। সুজয়, এই বিষয়টাতে আমরা আসবো, কিন্তু যেটা তোমার কাছ থেকে জানতে চাইছি যে কেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে জোর ধমক দিলেন অমিত শাহ, এবং গোপন রিপোর্ট যেটা অমিত শাহর কাছে এসেছে সেই রিপোর্টে কি রয়েছে, কেন চাপে পড়ে গেল বিজেপি? দেখো, আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি, দেখো এর আগেও যখন অমিত শাহ এসেছিলেন বঙ্গ বিজেপি তাদেরকে কিন্তু বেশ কিছু কাজ দিয়ে গিয়েছিলেন। এবং আমরা যেটা সূত্র মারফত, যেটা ভিতরের খবর আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত দিল্লি থেকে 3 থেকে 4টি সমীক্ষক সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে পাঠিয়েছিলেন। এবং সেই সমীক্ষক সংস্থা যে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে তুলে দিয়েছেন, এ রাজ্যের এই যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে কিন্তু খুশি না। এবং সেজন্যেই যেটা সূত্র মারফত খবর যেটা আমরা পাচ্ছি যে এ রাজ্যের যে সাংগঠনিক এবং যে কাজ, সেই কাজ নিয়ে কিন্তু অমিত শাহ কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছেন। এবং তিনি এই কাজে এখনো পর্যন্ত এ রাজ্যের সাংগঠনিক কাজে অমিত শাহ কিন্তু খুশি না। এবং আমরা যেটা জানতে পারছি, 2টি কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে দেয়া হয়েছিল। একটি হচ্ছে, আমরা জানি যে এ রাজ্যের 80,000 বুথ এবং প্রত্যেকটা বুথে অন্তত 2জন করে একটা তালিকা তৈরির কথা বলা হয়েছিল। এবং আরেকটা কাজ দিয়েছিল, সেটা হচ্ছে যে 294টা বিধানসভা কেন্দ্র এবং সেই 294টা বিধানসভা কেন্দ্রে অন্তত 2জন করে কাউন্টিং এজেন্ট, সেটার একটা তালিকা তৈরি করা। কিন্তু সেই রিপোর্ট ইতিমধ্যেই আমরা জানি যে বঙ্গ বিজেপির পক্ষ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে, কিন্তু সেই রিপোর্টেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুশি না। বা এটা হতে পারে তারা ইতিমধ্যেই এই রিপোর্ট কিন্তু তারা খতিয়ে দেখেছে, কিন্তু সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 60% সেই রিপোর্টে মিল থাকলেও 40% যেটা বিজেপি বলছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এখনো তারা সেইভাবে যে তালিকা পাঠিয়েছে সেই তালিকায় অনেক গরমিল। এবং অন্যান্য যে কাজ বা যে পারফরমেন্স শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী সহ, দেখো একেবারে 26-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। তার আগে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু কোনো রাজনৈতিক সভা করলেন না। তিনি একেবারে সাংগঠনিক বৈঠক করলেন। তার মানে একটা বিষয় এখান থেকে স্পষ্ট, তিনি
সংগঠনটাকে গোছাতে চাইছেন, বুথ লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা 2026-এর বিধানসভা নির্বাচনটা করাবে তাদেরকে নিয়ে বসতে চাইছেন। তো সেই কাজে বলা যেতে পারে যে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে অমিত শাহ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং আরো তৎপরতার সঙ্গে মানে অ্যাক্টিভ হওয়ার কিন্তু একটা নির্দেশ তাদেরকে দেয়া হয়েছে এবং অমিত শাহ বলেছেন সামনের মাসে তিনি ফের কলকাতায় বা এ রাজ্যে আসবেন এবং প্রত্যেক মাসে তিনি দুবার করে আসবে, একেবারে একদম এরকম একটা নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন যে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে এবার রাজ্য বিজেপি নেতাদের। সুজয়, এবার তুমি যে কথাটা বলছিলে যে দীর্ঘদিন পর দিলীপ ঘোষকে দেখা গেল এত বড় একটা হাই ভোল্টেজ মিটিং এ, দিলীপ ঘোষকে ডেকে পাঠালেন কে, কখন তাকে ডাকা হয়েছে, কারণটাই বাকি? হ্যাঁ দেখো, আমরা আজকে যখন এখানে সাংগঠনিক বৈঠক শুরু হবার আগে এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে আজকের বৈঠকে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ, কিন্তু দেখো এর আগে যতগুলো বিজেপি সাংগঠনিক বৈঠক করেছে, মোহন ভাগবত এসছেন, প্রধানমন্ত্রী এসছেন, রাজ্যের একাধিক বড় সাংগঠনিক বৈঠক হয়েছে, সল্টলেকে হয়েছে, শহরের নামী পাঁচতারা হোটেলে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু একটা বৈঠকেও দিলীপ ঘোষকে কিন্তু দেখা যায়নি। কিন্তু আজকে সকাল থেকে একটা জল্পনা ছড়ায় যে গতকাল রাতেই বিজেপির তরফ থেকে একেবারে সিনিয়র একজন নেতা তিনি নিজে স্বয়ং দিলীপ ঘোষকে ফোন করে এবং দিলীপ ঘোষকে আজকে বৈঠকে আসার আমন্ত্রণ জানায় এবং আজকে সকালবেলা কিন্তু আজকে সকাল থেকে এই কানাঘুষো বা জল্পনাটা ব্যাপকভাবে বেড়ে যায় যে দিলীপ ঘোষ আসবে। কিন্তু মানে সংবাদ মাধ্যম কেন বিজেপি কর্মী সমর্থকদেরও কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে সত্যি কি শেষ পর্যন্ত দিলীপ ঘোষ আসবে, কিন্তু আমরা যেটা দেখলাম যে শেষ পর্যন্ত দিলীপ ঘোষ এলেন। এবং আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়, এই আজকের যে বৈঠকে বিজেপির 65 জন বিধায়ক এবং বিজেপির এ রাজ্যের 14 জন সাংসদকে ডাকা হয়েছে এবং কোর কমিটির সদস্য যারা বিজেপির 5 জন সাধারণ সম্পাদক তারা যেরকম তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু এই বৈঠকে হঠাৎ করে দিলীপ ঘোষকে কেন ডাকা হলো, তো মানে সেটা নিয়ে একটা ব্যাপক কিন্তু জল্পনা চলছে। এবং এখন আরেকটা বিষয় দেখার বিষয় যে ওভারঅল যে মিটিং ছাড়া তাহলে কি অমিত শাহ দিলীপ ঘোষকে নিয়ে আলাদা করে কোনো বৈঠক করবেন, বা দিলীপ ঘোষ এতদিন পর তিনি অমিত শাহকে আলাদা করে কি কিছু বলতে চাইবেন, এখন সেটাই দেখার বিষয় যে আজকে যে বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করা ছাড়াও আলাদা করে কি দিলীপ ঘোষের সঙ্গে কোনো সাক্ষাৎ বা কথা হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল বা বঙ্গ বিজেপি। তবে একটা বিষয় বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি তাকে একটা বৈঠক